আপনি খুব রেগে গিয়ে বলুন কি, কি আশ্চর্য হয়ে বলুন কি, কি ভয় পেয়ে গিয়ে বলুন কি, কি থতমত খেয়ে বলুন কি। কি কি এই হঠাৎ করে সিনেমা করার ভূতটা কি করে চাপলো মাথায়? স্টুডিওর দরজায় দরজায় ঘোরার এক্সপিরিয়েন্সটা যেমন খুব খারাপ, রিফিউজালগুলো আমাকে আরও বেশি পজিটিভ করেছে যে আমি নিজস্ব কিছু বানাই। কেউ প্ল্যাটফর্ম দেবে না, প্ল্যাটফর্ম নিজেকে করে নিতে হবে। বিনা ইনভেস্টমেন্টে কি করে একটা সিনেমা নামাতে পারে? এই ডিরেকশন বা এই ফিল্ম মেকিং এটা নিয়ে আরও বেশি করে ইউটিউবে ঘেটেছি, অনেক বই পড়েছি, তখন টাচ ফোন দিয়ে হলেও সিনেমা বানানো যায়। এই বিক্রম সিনেমাটিক ইউনিভার্সও ঠিক এত বড় একটা ইউনিট পেয়েছিলাম বলেই কাজ করতে পেরেছিলাম। আপনি নিজে যখন নতুন ছিলেন তখন আপনাকে কেউ সুযোগ দেয়নি, ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই আপনার সাইকোলজিটা কাজ করে যে আমি নতুনদের সুযোগ দেব। আমি অ্যাজ আ প্রডিউসার সবাইকে সুযোগ দিচ্ছি, যারা আমার সঙ্গে ওই যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে বা লড়াইয়ে সামিল ছিল, তারা এখন নিজেরা ডিরেক্টর হয়েছে। বিক্রম ফিল্মসের প্রথম ছবি ফেরা, যেটা কিনা ফিল্ম ফেস্টিভ্যালগুলোয় দেখাচ্ছে, ফিল্ম ফেস্টিভ্যাল সার্কিটে আমার মোটামুটি একটা পরিচিতি এনে দিয়েছে। সেই ছবিটার নাম হলো খুচরো, এবং খুচরোর যে কাহিনীটা আমার এবং আমার যে ডিওপি এডিটর ওর সাথে সত্যিকারের ঘটেছিল বলেই কিন্তু ওই খুচরোর গল্পটা আমরা নিজেই ফেস করেছিলাম, সেইটাই আমরা চ্যানেলাইজ করেছি। যদি কেউ আমার সিনেমাগুলো দেখে 95% ছবিতেই দেখতে পাবে যে সবসময় আমার বাবা এবং মাকে দিয়েই করাতাম। আমার এই সিনেমার মধ্যে দিয়ে আমার বাবা মা সবসময় বেঁচে থাকবে। বিক্রম সিনেম্যাটিক ইউনিভার্স হলো 12টা ছবির সমন্বয়, একটা মূল কনক্লুশনে যাওয়া। নমস্কার বন্ধুরা, আমি প্রতীক চ্যাটার্জি। ফ্রেম কথা স্টুডিওর আরও একটা পডকাস্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা সিনেমা দেখতে কিন্তু খুব ভালোবাসি, সেটা ছোট গল্প হোক বা বড় পর্দার গল্প, এবং সেই সিনেমার সেই ছোট গল্পের ক্যারেক্টারদের সাথে নিজেদেরকে মেলানোর চেষ্টা করি কখনো কখনো। কিন্তু এই সিনেমা বা গল্পের পেছনের যে গল্পগুলো, সেই গল্প কিন্তু আরও ইন্টারেস্টিং হয়। আজ আপনাদের সাথে যার পরিচয় করাবো, সে এরকমই গল্পের স্রষ্টা। আজ আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত আছেন, তার গল্প কিন্তু শুধু আপনাকে রোমাঞ্চিত করবে তা নয়, আপনাকে ইন্সপিরেশনও দেবে। কারণ তিনি প্রমাণ করে দিয়েছেন যে একটা সিনেমা তৈরি করার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন নেই, প্রয়োজন সঠিক প্ল্যানিং আর অদম্য জেদের। তিনি আর কেউ নন, তিনি হলেন বিক্রম ফিল্মসের কর্ণধার, কিন্তু পেশাগতভাবে তিনি কিন্তু উকিল, এবং এর সাথেই তিনি গড়ে তুলেছেন নিজস্ব এই সাবলীল বিজনেস ফিল্ম তৈরির, ফিল্ম মেকিংয়ের। তিনি আর কেউ নন, তিনি হলেন অদ্বিতীয় ফিল্ম মেকার মিস্টার বিক্রম দেব সেনগুপ্ত। তো বিক্রমদা, আজকের পডকাস্টে আপনাকে জানাই স্বাগত। আমার এই ফ্রেম কথা স্টুডিওর পডকাস্টে এসে এবং আপনার সঙ্গে কথা বলতে পেরে খুব ভালো লাগছে, এবং আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য পডকাস্ট। বিক্রমবাবু, যখন আমি আপনার সম্পর্কে স্টাডি করছিলাম আপনার ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায়, তখন আপনার স্টোরিটা পড়তে পড়তে লিটারালি কিন্তু আমার গায়ে কাটা দিচ্ছিল, গল্পটা রোমহর্ষক। তার কারণ আপনি যেভাবে জিনিসগুলো করেছেন, সত্যি বিশ্বাস করা যায় না, অবিশ্বাস্য ব্যাপার, নেক্সট টু ইম্পসিবল। ভাবনাটা ভাবাই কঠিন, সব থেকে বড় কথা। যতদূর আমি পড়েছি আপনার সম্পর্কে, ছোটোবেলা থেকেই ডায়েরি লেখার অভ্যেস, শৈশব থেকে। স্কুল জীবনে বই প্রকাশ করার ইচ্ছা ছিল, কিন্তু অর্থনৈতিক কারণে সেটা হয়ে ওঠেনি। এরপর আপনি ল কলেজে পাশ করলেন, ল প্র্যাকটিস স্টার্ট করলেন, কিন্তু এই ল প্র্যাকটিস করতে করতে এই হঠাৎ করে সিনেমা করার ভূতটা কি করে চাপলো মাথায়? প্রথমত যখন আমি লেখালেখি করতাম, ছোটোবেলা থেকে ডায়েরি লিখতাম, তো সেখান থেকে দাঁড়িয়ে আমার বিভিন্ন রকমের লেখা, ছোট বড় বিভিন্ন আকারের যে লেখা, পোয়েট্রি বা গদ্য, উপন্যাস, তখন তো অত কিছু কনসেপ্ট ছিল না, কিন্তু আমি লিখে যেতাম, যা আমার মনে আসতো তাই লিখতাম। তো তারপরে একটা শিখলাম যে কোনটা কিভাবে লিখতে হয় বা কি আকারে লিখতে হয়, পরিমিত তার রূপ, সেগুলো সম্পর্কে জানলাম। এবং তারপরে ওই লেখার মাধ্যমেই বিভিন্ন রকম ছোট ছোট গল্প বা ছোট ছোট ঘটনা যেগুলো আমার সাথে ঘটতো, তো সেই জিনিসগুলো তুলে তুলে রাখতাম। সেগুলোই পরবর্তী আকারে বৃহত্তরভাবে আমি চেষ্টা করেছিলাম যে মানুষের কাছে কিন্তু মানুষের কাছে পৌঁছানোর জন্য তো একটা মিডিয়াম দরকার। তো 2016 সালে আমি এবং আমার একটা ভাই অভিজিৎ বলে প্রথমে শুরু করলাম কাগজ কলম পত্রিকা। এবং পত্রিকার জার্নিটাও যেমন একটা অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে এসছে। লং স্টোরি শর্টেই একটা ইয়েতে বলি যে সেই পত্রিকার যখন লেখালেখি করেছি বা সবাইকে যারা স্ট্রাগলিং রাইটার্স তাদেরকে জায়গা দেওয়াই ছিল মূল লক্ষ্য। এবার
মাথায় এলো এই যে শুধুমাত্র কি লেখালেখির মধ্যে জিনিসটি আবদ্ধ থাকবে, লেখালেখির বাইরেও জিনিসটাকে প্রকাশ করতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। তো সেইটা একটা মাধ্যম হলো ভিজুয়াল মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোটা অনেক বেশি ইজি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তখন এই ফিল্ম মেকিংয়ের চিন্তাভাবনাটা মাথায় আসে। না, এতদূর তো সব ঠিকঠাকই ছিল। আমার যেটা বড় জানতে ইচ্ছা করছে, যে কোনো মানুষের কেরিয়ার কিন্তু শুরুতে সবসময় সবাই হ্যাঁ পায় না, নাটা বেশি পায় শুনতে। তো সেখানে দাঁড়িয়ে এই ফিল্ড তো আরও টাফ। যখন আপনি আপনার গল্প নিয়ে কোনো প্রযোজকের কাছে গেছেন বা ডাইরেক্টরের কাছে গেছেন, তারা যখন রিপিটেড টাইমস আপনাকে না বলেছে, তখন নিজের উপর বিশ্বাস ধরে রাখাটা কতটা কঠিন ছিল বা সহজ ছিল? সহজ তো ছিল না, কঠিনই ছিল। কারণ যোগেশচন্দ্র চৌধুরী কলেজে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পড়তাম। তো তখন ওই 3 বছর, নাম করব না, কিন্তু অনেক প্রোডাকশন হাউসে দরজায় দরজায় গেছি, স্ক্রিপ্ট দেখিয়েছি, স্ক্রিপ্ট জমা রাখতে বলে গেছে এবং বলেছে যে পরবর্তীকালে তারা কন্ট্যাক্ট করবেন, কিন্তু তারা কখনোই করেননি। এবং অনেক ছবি বা অনেক ওয়েব সিরিজ, সেইগুলোর সঙ্গে কিন্তু আমি যে স্ক্রিপ্টগুলো ওখানে জমা দিয়েছিলাম তার কিছু পার্টস অ্যান্ড পার্সেল আমি একটু হলেও সিমিলার পেয়েছি। তো যে কারণে আমি তখন বুঝেছিলাম যে কি হয়েছে বা কি হতে পারে, কারণ তখন তো আমি নভিস ছিলাম, আমি অত জানতাম না। এই স্টুডিওর দরজায় দরজায় ঘোরার এক্সপিরিয়েন্সটা যেমন খুব খারাপ, তেমন ওই রিফিউজালগুলো আমাকে আরও বেশি পজিটিভ করেছে যে আমি নিজস্ব কিছু বানাই, নিজের থেকে কিছু করি। কেউ সুযোগ দেবে না, কেউ প্ল্যাটফর্ম দেবে না, প্ল্যাটফর্ম নিজেকে করে নিতে হবে। এবং নিজের প্ল্যাটফর্ম নিজে গড়তে গেলে লাগে ম্যান পাওয়ার। একটা ম্যান পাওয়ার দিয়ে যেমন অনেক কাজ করা যায়, এবং সেই ম্যান পাওয়ারকে যদি আপনি ঠিকমতো অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে যদি তাদেরকে কন্ট্রোল করতে পারেন, তাদের দিয়ে আপনি অনেক অনেক কাজ করাতে পারবেন। তো সেই থেকেই একটা প্রোডাকশন হাউস তৈরি করার ভাবনা, যারা কাজ খুঁজছে বা কাজ পাচ্ছে না তাদেরকে নিয়োগ করার কথা ভাবনা, এইগুলো সব এসছে, মানে একের পর এক ধাপে ধাপে এসছে। মানে এটা শুনতে বেশ প্রতিবাদের মতো লাগলো আর কি। মানে তোরা আমার কাজ করিস না করিস, আমি আমার নিজের প্রোডাকশানে আমার কাজ করব, থেমে যাব না। একদম। দাদা, এরপর আমরা যে গল্পটা শুনবো, মানে আমি অলরেডি স্টাডি করেছি, এটা আমাদের দর্শক বন্ধুদের জন্য, সেটা তো আরও রোমাঞ্চকর। খুব শর্টে যদি বলতে হয়, আমাদের দর্শকরা এখন জানতে পারবে একজন মানুষ অলমোস্ট বিনা ইনভেস্টমেন্টে কী করে একটা সিনেমা নামাতে পারে। কারণ আমি যা জানি, তোমার কেরিয়ারে তুমি যখন অ্যাজ এ লয়ার প্র্যাকটিস করতে প্রথম দিকে, তখন তার থেকে তুমি 55 টাকা করে বাঁচাতে, এবং সেই পয়সাটা জমিয়েই কিন্তু তোমার প্রথম ফিল্ম তৈরি করা। তো এই জার্নিটা একটু যদি ব্যক্ত করো তুমি। এই জার্নিটা খুব কষ্টের। তার একটাই কারণ যে 2017 আমি LLB কমপ্লিট করি, আর 2018 AIB এক্সাম কমপ্লিট করে আমি ব্যাংশাল কোর্টে প্র্যাকটিসে ঢুকি। তো প্র্যাকটিসে প্রথম যে আমার সিনিয়র ছিলেন, আমাকে ব্রিফ বওয়াতেন, মোটা মোটা যে লয়ের বইগুলো আছে সেগুলো বওয়াতেন, এবং দিন শেষে কোর্ট ঘোরাতেন। মানে কি, কোর্টের নাম পর্যন্ত বলতেন না, কারণ কোর্টের একটা নির্দিষ্ট জায়গা থাকে, নাম থাকে, ঠিক আছে, 1 নম্বর কোর্ট, 2 নম্বর কোর্ট, কিভাবে যাব আমি তো চিনি না, নতুন এসেছি ব্যাংশালে, কিন্তু এই কোর্টে চলে যাও, ওই কোর্টে চলে যাও, মামলাটা দেখে আসো। ওই নিজের থেকে যে যেতে যেতে যে ব্যাপারটা হয়েছে, তো নিজের থেকেই সব কিছু চিনেছি, জেনেছি, এবং সারাদিন গাদায় খাটনি খাটানোর পরে আমাকে দিন শেষে হাতে ধরা তো 100 টাকা। তো এই 100 টাকার থেকে 55 টাকা বাঁচানো আর কি, কারণ বাকিটা হলো গাড়ি ভাড়া। বাকিটা গাড়ি ভাড়া। খেতাম না, অর্ধেক দিনের বেশি আমি খাইনি, না খেয়ে খেয়ে ওই টাকাটা জমাতাম একটাই উদ্দেশ্যে এবং একটাই ভিশন নিয়ে, সেটা হলো সিনেমা বানাবো। বাবা মার দিক দিয়ে যে ব্যাপারটা ছিল, যে বাবা মা সেই অর্থে প্রথম দিকে ইনিশিয়াল স্টেজে কোনো বাবা মাই এই লাইনটাকে সাপোর্ট করবে না, কিন্তু মায়ের তরফ থেকে একটু হলেও সাপোর্ট পেয়েছি, যে কারণে ওই বাড়ি থেকে অল্প অল্প করে খাবার করে দেওয়া এবং সিনেমার যে স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য যে ইন্সপিরেশনটা পেয়েছি। বাবা ইনিশিয়ালি হেল্প করেনি, কিন্তু যখন আমি দেখেছি যে এই 55 টাকা জমিয়ে জমিয়েও আমার সেই অর্থটা উঠবে না যেখান থেকে আমি একটা ছবি বানাবো, তো সেইখান থেকে বাবা নিজের গ্যাটের থেকে কিছু হলেও দিয়েছে। বিনা ইনভেস্টমেন্টে কোনো সিনেমাই দাঁড় করানো যায় না, এবং সেটুকু আমি অল্প হলেও বুঝতাম। এবার তখন মোটামুটি টাচ ফোনের জমানা চলে এসছে, 18 মানে তো বিশালভাবে ইনফ্লুয়েন্স করেছে। তো
তখন টাচ ফোন দিয়ে হলেও সিনেমা বানানো যায় বা যেত। আমি অনেক ইউটিউবে ঘেটেছি, অনেক বই পড়েছি, তারপরেই কিন্তু এই ডিরেকশন বা এই ফিল্ম মেকিং এটা নিয়ে আরও বেশি করে ইন্সপায়ার্ড হয়েছে, আরও বেশি করে আমার ইচ্ছে জেগেছে যে আমি এই লাইনটায় ঢুকবো, শুধুমাত্র লেখালেখিতে আবদ্ধ হয়ে থাকবো না, সেই লেখালেখিটাকে ভিশনারে আমি বানাবো। বেশ, মানে আমি যেটা বুঝলাম, এটা মধ্যবিত্ত ফ্যামিলিতে সব বাবারাই একটু বেশি ক্যালকুলেটিভ হয় করা, মানে তাদের প্রথম এটা থাকে যে আমার ইনভেস্টমেন্টে রিটার্ন আসবে কিনা, সিকিওর কিনা। মারা সবসময় একটু আবেগপ্রবণ হয়, ছেলের স্বপ্নকে মা তার নিজের স্বপ্নের মতন লালিত পালিত করে, তো সেখানে মায়ের সাপোর্টটা পাওয়াটাই স্বাভাবিক ব্যাপার। এবং আমি যেটা দেখলাম এবং অভিভূত হলাম, এই যে আপনি আজকে পডকাস্টটা স্বীকার করছেন যে বাবা আমাকে হেল্প করেছিল, আপনার কিন্তু অ্যাবাউটের ইন্সপিরেশন কলামে কিন্তু আমি আপনার বাবা মার ছবি পেয়েছি। এখান থেকে একটা বোঝা যায় যে মানুষের মূল্যবোধ কতটা, তার নৈতিকতা বোধ কতটা। একদম। আমি যা বুঝতে পারছি দাদা, আপনার জীবন দর্শনে কিন্তু একটা সততা আছে, এবং তারই জন্য আজকে আপনার বাবা মায়ের ছবি আপনার ওয়েবসাইটে, যেটা আমি একটু আগেও বললাম, এবং ওখানে আপনি স্পেশালি মেনশন করেছেন যে তারাই আপনার স্ট্রেংথের দুটো পিলার। তো আজকের এই পডকাস্টে আপনি কি আপনার প্যারেন্টসকে থ্যাংক ইউ করতে চান? আমি আমার প্যারেন্টসকে সবসময় ভেবে এসেছি যে, এবং দে আর মাই আইডিয়া। অনেকে অনেক সেলিব্রিটির নাম নেয়, অনেকে অনেকের নাম নেয়, বাট দে আর মাই আইডিয়া। তো আমি রিসেন্টলি আমার বাবাকে হারিয়েছি 10ই অক্টোবর 2025। তারপর থেকে যা মেন্টাল কন্ডিশন, তো সেটার বলার কথা নয়। ওই যে পিলার অফ স্ট্রেংথ, একটা পিলার ধসে পড়লে যে কেমন লাগে সেটা খুব হাড়ে হাড়ে টের পাচ্ছি, এবং খুব মানে খুবই কষ্টের একটা যে বাবার চলে যাওয়া। এবং আমি যদি কেউ আমার সিনেমাগুলো দেখে বা আমার শর্ট ফিল্মগুলো দেখে, 95% ছবিতেই দেখতে পাবে যে বাবা মার যে চরিত্রটা আমি সবসময় আমার বাবা এবং মাকে দিয়েই করাতাম। ওকে। তার একটাই কারণ, আমার একটা বিশ্বাস ছিল সবার বাবা মা পৃথিবীতে থাকে না চিরকাল। আমার এই সিনেমার মধ্যে দিয়ে আমার বাবা মা সব সময় বেঁচে থাকবে, সব সময়। তো এই কারণে যদি কেউ আমার সিনেমাগুলো দেখে, শর্ট ফিল্মগুলো দেখে আর কি, আমার চ্যানেলে বিক্রম প্রেজেন্স অফিসিয়ালে, তো তারা দেখতে পাবে যে প্রথম মানে ফ্রম মাই ফার্স্ট ফিল্ম শেষ ট্রেনে ঘরে ফিরবো না থেকে এখনও অবধি যে ছবিগুলো করেছি, 95% থেকে 96%-এর মতো ছবিতে বাবা মা রোলে বাবা মাই আছে। একটা মজার জিনিস আমার জানতে খুব ইচ্ছে করছে। আমি যখন ওয়েবসাইটটা দেখলাম, তখন দেখলাম ওখানে কোম্পানিটার নাম বিক্রম সিনেমাটিক ইউনিভার্স। তো এই বিক্রম সিনেমাটিক ইউনিভার্স এইভাবে নামটা দেওয়ার উদ্দেশ্যটা কি? বিক্রম সিনেমাটিক ইউনিভার্স হলো বেসিক্যালি একটা 12টা ছবির সমন্বয়, একটা মূল কনক্লুশনে যাওয়া। ওকে। জাস্ট লাইক মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স বা ডিসি সিনেমাটিক ইউনিভার্স। আচ্ছা। এটা ওখান থেকেই বলতে পারেন যে ইন্সপায়ার হয়ে করা। এবং শর্ট ফিল্মের জগতে বা শর্ট ফিল্মের যে এই জনারটাতে আমার মনে হয় না এর আগে কেউ করেছে। তো এই সিনেমাটিক ইউনিভার্সটা এই কারণেই স্পেশাল আমার কাছে, কারণ এর মাধ্যমে আমি যত জনের সঙ্গে কানেক্ট করতে পেরেছি, তাদের মধ্যে প্রায় অনেকেই এখনকার আপনারা যে সান বাংলা, জি বাংলা এবং আরও স্টার জলসা এইসব যে সিরিয়ালগুলো হয়, সেখানে আকাশ আট, সেখানে কিন্তু আমার এই সিনেম্যাটিক ইউনিভার্সে অভিনয় করে কাজ করে সেই কাজগুলো দেখিয়ে, বা যেগুলো হয় না পোর্টফোলিও হিসেবে কাজ দেখানো, যে আগে কি কাজ করেছো তুমি, তো সেই হিসেবে দেখিয়ে তারা কাজ পেয়েছে। এবং আমার এই ছোট্ট কুঁড়েঘর, বলতে গেলে আমার এই ছোট্ট কুঁড়েঘর থেকে যে তারা কাজ করে সেই কাজ দেখিয়ে যে কাজ পেয়েছে, এই জন্য বিক্রম সিনেমাটিক ইউনিভার্স আমার কাছে সবসময় একটা স্পেশাল জায়গা ধরে রাখবে। দেখুন, আমরা যখন কোনো গল্প দেখি পর্দায় বা টিভিতে, তখন তার ভেতরের বিভিন্ন ক্যারেক্টারের সাথে নিজেদেরকেও আমরা মেলানোর চেষ্টা করি। তো এমন কি কখনো হয়েছে যে আপনারই বানানো কোনো সিনেমা বা শর্ট ফিল্ম যেটা আপনারই জীবনে ঘটে যাওয়া কোনো গল্প? থ্যাংক ইউ এই কোশ্চেনটা জিজ্ঞেস করার জন্য। তার কারণ একটাই, যে আপনি যে কটা শর্ট ফিল্ম দেখবেন
তার কোনো না কোনো ঘটনা আমার নিজের সঙ্গেই ঘটেছে, বা আমি নিজে সেটা কিছুটা হলে এক্সপিরিয়েন্স করেছি, বা আমার বন্ধুর সঙ্গে ঘটেছে, সেইটা শুনে আমার ওই জিনিসটা, ওই এসেন্সটা ক্যাপচার করে আমি সেটা লিখেছি। ওই যে বললাম প্রথমেই পডকাস্টের যে ছোটোবেলা থেকে ডায়েরি লেখার অভ্যেস ছিল, তখন তো আর অত ডিস্টিংশন করে লিখতে পারতাম না যে এইটাকে বলে গদ্য, এটাকে বলে উপন্যাস, এটাকে বলে পদ্য। সেরকমভাবেই মানুষের জীবনের যে গল্পটা, সেটা আমি যেমন বলতে ভালোবাসি, আমার জীবনেরও কিছু কিছু অংশ আপনি সিনেমার মাধ্যমে দেখতে পাবেন। বিশেষ করে যদি একটা ছবির নাম বলি, আগমনীর সুর, সেটা এই 2024-এর দুর্গাপুজোর সময় রিলিজ করানো হয়েছিল। তো সেই ছবিটার সঙ্গে মানে আমার লাইফের একটা প্যারালাল ভীষণ ভীষণ মিল পাবেন। তো আমার জীবনের গল্পগুলো ছোট ছোট অংশ করে অনেক ছবির সঙ্গে মিলিয়ে দিই, যাতে মানুষ এই বাস্তব যে জায়গাটা সেটা অনুধাবন করতে পারে। বেশ, চট করে আমি একটা প্রশ্ন করি যেটা রিলেটেড টু দিস। আপনি নিজেকে কোন বিষয়ে এগিয়ে রাখছেন? ডিরেকশনের দিক থেকে, একজন অভিনেতার দিক থেকে, না একজন প্রযোজকের দিক থেকে? আই অ্যাম জাস্ট আ স্টোরি টেলার। ওকে, ব্যাস, আমি এখানে গল্প বলতে এসেছি, নিজের জীবনের যেমন গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, ঠিক এটাও আমি মনে করি যে আই অ্যাম জাস্ট আ স্টোরি টেলার। আমি গল্প যেগুলো লিখতাম তখন খাতায় লিখতাম, তারপরে সেটা পাবলিকেশনের পাতায় গেল, সেখান থেকে ভিজুয়ালে গেল। তো আমি ধাপে ধাপে ছোট ছোট স্টেপে উঠেছি। তো তো আমারও নিজেকেই মনে হয় যে আমি একজন স্টোরি টেলার হিসেবে ফার্স্ট, তারপর প্রযোজক হিসেবে। তার কারণ ভলেন্টারিলি যেসব ছেলেমেয়েরা আমার সঙ্গে কাজ করেছে, দিনের পর দিন, মাসের পর মাস কাজ করেছে, উইদাউট টেকিং আ সিঙ্গেল পেনি, শখে করেছে কাজ, শখে করেছে, পোর্টফোলিও রেডি করার জন্য করেছে। পোর্টফোলিও রেডি করার জন্য তারা স্ট্রাগলিং, মানে তারা লিটারেলি এসে বলছে যে, এক কথায় ভালোবেসে করেছে। একদম, তারা লিটারেলি এসে বলছে যে দাদা কাজ পাচ্ছি না, বা এরকম করে পিছন দিয়ে হেঁটে চলে যাওয়ার কাজ। মানে সেখানে আমার ফেসও একটু একটা ঝলকের জন্য একটু ফেসও দেখে যায়, তার করার কিছু নেই শটটায়, শটটা কিছু করার নেই, জাস্ট এক্সট্রা হিসেবে দাঁড় করিয়ে রেখেছে। তো সেখানে সেই যে স্ট্রাগলগুলোকে আমি তো নিজের চোখে দেখেছি, প্লাস আমি নিজেও যেহেতু আমার কলেজ টাইমে স্ট্রাগলটা করেছি, তো দিনের পর দিন, মাসের পর মাস, একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, এইভাবে চেনটা আমার তৈরি হয়েছে যে এতজন যে এসছে আমার ইউনিটে, তো এইভাবেই এসছে। আমি একজনকে নিয়ে কাজ করেছি, সেই কাজটা রিলিজ হওয়ার পর সে আরও বন্ধুদের সঙ্গে প্রচার করেছে, সেই প্রচারের মাধ্যমে বাহ তুই খুব ভালো করছিস, এটা কে বানিয়েছে? আমারটা দাদা বানিয়েছে। সেইখান থেকে আরও ইন্টারেস্টেড হয়ে আরও 3 জন এলো, আমার টিমটা আরও সমৃদ্ধ হলো। এই বিক্রম সিনেমাটিক ইউনিভার্সও ঠিক এত বড় একটা ইউনিট পেয়েছিলাম বলেই কাজ করতে পেরেছিলাম, কাজ করতে আমার সুবিধা হয়েছিল। মানে যারা সহযোদ্ধা ছিল তারা কাঁধে কাঁধ মিলিয়েই লড়াই করেছে, একদম কাঁধে কোথাও কাঁধ কমতি মিলিয়ে। ছিল না। আচ্ছা, এমন কিছু সহযোদ্ধার নাম কি আজকে অন ক্যামেরায় বলা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। আমার সহযোদ্ধা প্রথম থেকে বলতে হলে ঋদ্ধি, অমিত, দেবমাল্য, বাণী, সুমন, দীপ্তেশ, আরও কাউন্টলেস নেমস, মানে দেয়ার আর কাউন্টলেস নেমস। কিন্তু এরা আমার ভীষণ কাছের, এবং বলতে গেলে এরা এসছে বলেই আমার টিমটা আরও জোরদার হয়েছে, সমৃদ্ধ হয়েছে। ও শিবাই, অবশ্যই, ওর নামটা ভুললে খুব ভুল হবে। বেশ, এখান থেকে আমি চট করে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাইছি আপনাকে। এই যে ক্যারেক্টারের নামগুলো বলছেন আপনি, এরা তো আপনার গল্পে, আপনার সিনেমায় একটা বড় অবদান রেখেইছে। আপনি আজও যখন কোনো গল্প বানান, চিন্তা করেন, তখন নতুনদেরকেই সুযোগ দেন, কারণ আপনি নিজে যখন নতুন ছিলেন তখন আপনাকে কেউ সুযোগ দেয়নি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই আপনার সাইকোলজিটা কাজ করে যে আমি নতুনদের সুযোগ দেব। এবার একটা প্রশ্ন, যেটা আমার, গল্প তো সর্বদা আপনার থাকে, ভবিষ্যতে কি আপনার প্রোডাকশান অন্য কারোর গল্পকে অ্যাপ্রিসিয়েট করবে? অবশ্যই করবে। এবং এই প্রসঙ্গেই একটা ছোট্ট করে বলে রাখি যে রাস্কিন বন্ডের একটা ছোট গল্প অবলম্বনে আমরা পরিযায়ী বলে একটা সিনেমা বানিয়েছিলাম। আচ্ছা। তো ওই গল্পটা কিন্তু আমরা নিজেরাই ট্রান্সলেট করেছি বাংলাতে। বেশ। করে, মানে এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, কিন্তু
ওই ছোট গল্পটি আমরা অনুবাদ করেছি বাংলায়, সেইটা তারপরে আমরা বানিয়েছি, মানে করেছি। এবং অনেকের এখন আমি খুব হাত খোলা কাজ করি, কারণ আমি যেহেতু বাবার চলে যাওয়ার পর থেকে কাজ করি না সেরকমভাবে আর, তো আমি অ্যাজ আ প্রডিউসার সবাইকে সুযোগ দিচ্ছি যারা আমার সঙ্গে ওই যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে বা সেই লড়াইয়ে সামিল ছিল, তারা এখন নিজেরা কাজ করছে, তারা এখন নিজেরা ডিরেক্টর হয়েছে, মানে পারমিশন দিয়ে দিয়েছি তোমরা নিজেরা গল্প বানাও, নিজেরা গল্প যদি ইন্সপায়ার কোথা থেকে নিতে চাও, কোনো উপন্যাস কোনো গল্প নিতে পারো, কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। বেশ, তাহলে এটা বুঝলাম যে সবসময় নতুন মানুষদের জন্য এবং নতুন সম্ভাবনার জন্য একটা দরজা খোলা থাকছে অবশ্যই বিক্রম ফিল্মসের কাছে। বেশ, সবসময়। এবং বিক্রম ফিল্মসের একটাই যে বিক্রম ফিল্মসটা আমি জাস্ট এই বছর লঞ্চ করলাম, 2 বছর ধরে কথাবার্তা চলছে এটা লঞ্চ করবার জন্য, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। অবশেষে এই বছরের 1 বৈশাখ থেকে বিক্রম ফিল্মস লঞ্চ হয়েছে এবং বিক্রম ফিল্মসের প্রথম ছবি ফেরা, যেটা কিনা ফিল্ম ফেস্টিভ্যালগুলোয় দেখাচ্ছে, এবং পরবর্তী ছবি কর্মবৃত্ত, যেটা কিনা পরবর্তীকালে এডিট হয়ে যাওয়ার পর পোস্ট প্রোডাকশনের পর আরও বিভিন্ন জায়গায় দেখাবে। আর এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, এই যেটা আপনি আগেই বলছিলেন যে নতুনদের সুযোগ দেওয়ার কথা, নতুনদের সুযোগ তো আমি দিতে চাই, তারা কতটা গ্রহণ করতে পারছে সেটাও তো দেখতে হবে। না, এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কিন্তু দাদা, আমি যতটুকু জানি, নলেজ আছে, এই ইন্ডাস্ট্রিতে কিন্তু মানে শুধু নতুনদের সুযোগ দেওয়াটা নয়, এক ধরনের বিজনেস হয়। কেমন, মনে করুন আপনাকে তো আপনার এই শিল্পটা বিক্রি করতে হবে, সেল আউট করতে হবে। তো এখন কিন্তু প্রযোজকরা স্টারদের ওপর ইনভেস্ট করছে। সে আপনি কালকে অ্যানাউন্স করে দিলেন যে কালকে আমার প্রোডাকশনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাজ করবে বা অন্য কেউ কাজ করবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম থেকে একটা হাইপ ক্রিয়েট হবে যে তার সিনেমা মানে গল্প নিশ্চয়ই ভালো। তো এইভাবে কি কিছু ভাবনা চিন্তা আছে, নাকি সারা জীবনই নতুনদের নিয়ে কাজ করতে চাইছেন? মানে আমি একটু শর্ট করি, আমি জুড়লাম, স্টপ করলাম। আপনার কাছে গল্পের গুরুত্ব বেশি না আপনার কাছে গল্পটা যে অ্যাক্ট করছে তার গুরুত্ব বেশি? আমার ক্ষেত্রে ওই যে প্রথমেই বললাম, আই এম জাস্ট আ স্টোরি টেলার। আমার কাছে গল্পের গুরুত্ব সব থেকে আগে, এবং তারপরে যে অভিনয় করছে। বেশ, মানে আমি ইভেন ওনার কাছে আমি অ্যাপ্রোচ করেছিলাম, তো উনিও ইন্টারেস্ট দেখিয়েছিলেন একটা গল্পে আমার কাজ করার, কিন্তু ওই যে বললাম ইভেন যে ননসেন যে আছে শ্রমিকবাবু, তো ওনার সাথেও আমার কাজ করার ইচ্ছে ছিল, ওনার সাথেও সাউথ সিটিতে দেখা হয়েছিল, ওনার ম্যানেজারের সাথে কথা বলে একটা কাজ করার ইচ্ছে ছিল, কিন্তু কি বলুন তো, ওই কোথাও গিয়ে বাজেট আমাকে সব সময় আটকে দেয়। বাজেট একটা কনস্ট্রেন্ট আছেই। এবং এই যে এটা বলছিলাম যে নতুনদের নিয়ে তো কাজ করতে চাই, নতুনরা কতটা প্রফেশনাল ভাবে সেই কাজটা নিতে চায় ওকে বা করতে চায় সেটাও তো আমাকে দেখতে হবে। একদম ভলেন্টারিলি কাজটা করছে মানে এই নয় যে তারা প্রফেশনাল হবে, রাইট? মানে এখানে একটা চ্যালেঞ্জ থেকে যাচ্ছে তার কারণ আমি যে চরিত্রটা লিখেছি সেটা পুরোপুরি সে ফুটিয়ে তুলতে পারছে কিনা, কারণ তারা তো মানে যাকে আমরা বলি মার্কেটে নিউ কামার বা অ্যামেচার, যাকে বলি অ্যামেচার আর্টিস্ট, তো অ্যামেচার আর্টিস্টকে দিয়ে কাজ বের করানো সত্যি একটু টাফেস্ট, বাট হয় না বলে কিছু নেই আপনার ডিকশনারিতে। হয় না বলে কিছু নেই, কারণ তার আগে আমরা ওয়ার্কশপ করাই, আমি নিজে ওয়ার্কশপ করাই, যেটা কিনা ফ্রি অফ কস্ট। মানে আপাতত ইন্ডাস্ট্রিতে আপনি কান পাতলেই বা দেখতে পাবেন, এমনিতে শুনতে পাবেন যে কোনো ওয়ার্কশপ ইট ইজ মানে কিছু মানে না হলেও কিছু টাকা পয়সা দিয়ে করতে হবে। তো কিন্তু আমি যারা আমার এখানে কাজ করে গেছে বা কাজ করেছে, তারা কিন্তু ফ্রি অফ কস্টে তারা ওয়ার্কশপ করেছে এবং তারা কাজ করেছে। তারা এই নয় যে কোনো টাকার বিনিময় কাজ, কখনোই না। আমরা অনেকক্ষণ থেকে খুব সিরিয়াস ম্যাটার নিয়ে আলোচনা করছি। এবার এই ইন্ডাস্ট্রির একটা খুব মজার বিষয় আপনাকে জিজ্ঞাসা করতে চাই। দেখুন, ইন্ডাস্ট্রিটা তো গ্ল্যামার ইন্ডাস্ট্রি, যেখানে প্রতি মুহূর্তে একটা চকচকে ব্যাপারের রোশনাই থাকেই, দেখানোর থাকে ব্যাপার। তো এই ইন্ডাস্ট্রিতে এতদিন কাজ করতে করতে কখনো কারো প্রেমে পড়েননি? না। এটা কেন? না, আমি কাজ এবং আমার যে প্রফেশনাল যে জায়গাটা,
সেটার একটা পরিধি আমি সব সময় রাখি। ওকে। একটা লিমিট, একদম সেই লিমিট কখনো ক্রস করবে না। যে কারণেই আমার এখানে যারা যারা মহিলারা বিশেষ করে কাজ করেছেন, তারা কিন্তু একটা সেফ স্পেসে কাজ করেছেন। মানে পরবর্তী পডকাস্টে যদি আমি তাদেরকেও নিয়ে আসি, যদি আনতে পারি আর কি, সবাইকে দল বেঁধে, তারা আপনি শুনতে পাবেন তাদের। এখানে একটা অবজেকশন আছে। আমাদের ইন্ডাস্ট্রির খুব বরিষ্ঠ পরিচালক, ডাইরেক্টর আমাদের কৌশিক গাঙ্গুলি, তো কৌশিক দ্বারা আমি একটা পডকাস্ট দেখছিলাম, তো কৌশিক দাকে সেম প্রশ্ন করা হয়েছিল যে এত সুন্দরী সুন্দরী নায়িকাদের নিয়ে কাজ করছো, তুমি প্রেমে পড়ো না? তো বলছে, দেখ, আমি যদি প্রেমে না পড়ি আমার নায়িকাদের, তাহলে আমি তো চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারবো না। প্রেম আমার হয়, কিন্তু যখনই প্যাক আপ হয় তখন আমার প্রেম ভেঙে যায়, প্রেম নষ্ট হয়ে যায়। মানে এই বিষয়টা কি প্রত্যেকটা ডাইরেক্টরদেরই? না, আমার ক্ষেত্রে হয় না, সত্যি হয় না। আচ্ছা, এটা আমার ক্ষেত্রে হয় না, কারণ প্রেম জিনিসটা আমি অন্যভাবে, বা একটা সাবজেক্টিভ ব্যাপার। তো প্রতিটা নায়িকার যদি আমি প্রেমে পড়ে যাই, না সেই ক্যারেক্টারের প্রেমে, নায়িকার না, সেই ক্যারেক্টারের প্রেমে না পড়লে তো ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলা যাবে না। এক্স্যাক্টলি। তো গল্পকার তো আমি আমার নিজের চরিত্রগুলো তার নিজেই সৃষ্টি করি। সেই চরিত্রের উপর একটা ভালোবাসা থাকতেই হবে। ভালোবেসেই তো লিখছি। একদমই তার জন্য কোনো নারীর অবয়বকে আমার দরকারই নেই যে আমি তার প্রেমে পড়বো, বা তার মানে এখানে গল্পটাই প্রাধান্য পাচ্ছে সব জায়গায়। অবশ্যই গল্পটাই আগে। বেশ। যে কারণে এটা অ্যাড করে দিই লাস্টে, যে আমার যে প্রথম ছবি শেষ ট্রেনে ঘরে ফিরবো না, সেইখানে কিন্তু ছবির নায়ক ছিল সুঠাম লম্বা একজন সুন্দর নায়ক। ঠিক আছে, সেখানে লাস্ট মোমেন্টে ওই যে বললাম কতটা লোক প্রফেশনাল হবে, ভলেন্টারিলি তো কাজ করতে আসছে, কিন্তু তারা কতটা প্রফেশনালিজম মেনটেন করছে সেটাও তো দেখতে হবে। একদম শেষ মুহূর্তে সে কাজটা ঝোলালো, তো তখন আমাকে আসতে হলো ফ্রেমের সামনে, এবং ফার্স্ট ছবি আমি নিজে কাজ করলাম। মানে সেটা মানে বুঝতে পারছেন তো, যে শুধুমাত্র মানে একটা গল্প থাকলেই হয় না, বা সব কিছু একটা গুছিয়ে রাখার পরেও অনেক সময় আনপ্ল্যান্ড অনেক কিছু হয়ে যায়। আনপ্ল্যান্ড হয়ে যায়। আমার ওই ফ্রেমের সামনে আসাটাও পুরোপুরি আনপ্ল্যান্ড। এই যে আপনি বললেন যে আপনার এই আনপ্ল্যান্ডভাবে আপনার সিনেমায় নামা, আপনার নিজের গল্পে নামা, তো এই অভিনয় করতে গিয়ে আপনার কি মনে হয়েছে? মানে ডিরেকশনটা বেশি ইজি না অভিনয়টা বেশি ইজি? ডিরেকশন খুবই ইজি, কিন্তু অভিনয়টা ততোধিক কষ্টের, এবং ততোধিক মানে এত লেয়ার্স থাকে না। আমি অ্যাজ আ ডিরেক্টর আপনাকে যেভাবে বোঝাতে পারবো জিনিসটা, বা যেভাবে ব্রিফ করতে পারবো, কিন্তু সেই চরিত্রটাকে আমি ওয়ার্কশপেও আপনাকে খুব ভালো করে বুঝিয়ে দিতে পারবো যে কি কি করতে হবে, কিন্তু যখনই একটা সামনে ক্যামেরা দেখতে পাচ্ছি, ওই ক্যামেরা ফিয়ারটা আমার। তাহলে চলুন বেশ আমরা একটা ছোট্ট গেম করে নিই। আমি আপনাকে একটা শব্দ বলবো, এবং সেই শব্দটা আপনাকে বিভিন্ন রকমের এক্সপ্রেশনে বলতে হবে। মনে করুন 3 রকম বা 4 রকম ভ্যারাইটিতে। আচ্ছা, সে আমি বললাম কি, আপনি খুব রেগে গিয়ে বলুন কি। কি? খুব আশ্চর্য হয়ে বলুন কি। কি? ভয় পেয়ে গিয়ে বলুন কি। কি? থতমত খেয়ে বলুন কি। কি? দারুণ। আজকের আড্ডা কিন্তু আমাদের জমে উঠেছে বেশ। একদম। যেটা না জেনে আপনাকে ছাড়তে পারবো না, সেটা হচ্ছে আপনার তৈরি করা যে সিনেমা বা ছোট গল্পগুলো, তার মধ্যে আপনার কাছে বেস্ট কোনটা? বেস্ট বলে সেভাবে মানে বলাটাই খুব ডিফিকাল্ট, তার কারণ সবাই আমার সন্তান, প্রতিটা ছবি প্রতিটা আমার সন্তানের সম। তো সন্তানদের ওইভাবে কি করে ডিফারেন্সিয়েট? তবুও যদি লোক জনপ্রিয়তার নিরিখে দেখতে হয়, লোক জনপ্রিয়তার নিরিখে যদি বলতে হয়, যে ছবিটা আমাকে সবথেকে বেশি ফিল্ম ফেস্টিভ্যাল সার্কিটে পরিচিত করতে পেরেছে, এখন তো মানে গাছের মতো গজিয়ে গেছে ফিল্ম ফেস্টিভ্যাল। তো আগে 2019-এ যখন আমি ছবি দিয়েছিলাম, তখন খুব কম সংখ্যক ফিল্ম ফেস্টিভ্যাল হতো, আর কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নাম করা ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এখন যে গল্পটা বা যে ছবিটা ফিল্ম ফেস্টিভ্যাল সার্কিটে আমার মোটামুটি একটা পরিচিতি এনে দিয়েছে, সেই ছবিটার নাম হলো খুচরো, যেটা কিনা খুচরো পয়সার যে আমাদের নিয়মিত যে সমস্যাগুলোকে আমি একটা কমেডি স্যাটায়ার রূপে পরিবেশন করেছিলাম। এবং তার পরবর্তীকালে আমি খুচরো 2 বানাতে বাধ্য হই, তার কারণ খুচরোটা পরে আমার কাছে প্রচুর রিকোয়েস্ট আসে যে এরপর কি হয়, মানে আপনি তো খুচরো পয়সার দেখালেন, আর অন্যান্য যে মোড অফ পেমেন্ট আছে
সেইগুলোর তাহলে কি হবে? তো তখন আর একটা কনসেপ্ট সেটা কনসিভ করি, অনলাইন পেমেন্টের যে সমস্যাগুলো সেটা নিয়ে আমি পরবর্তীকালে আবার খুচরো 2ও বানিয়েছি, যেটাও কিনা মানে জনপ্রিয়তা পেয়েছে, খুচরো এবং খুচরো 2। এবং খুচরোর যে কাহিনীটা আমার যে ডিওপি এডিটর ওর সাথে সত্যিকারের ঘটেছিল বলেই কিন্তু ওই খুচরোর গল্পটা আমরা নিজেই ফেস করেছিলাম, সেইটাই আমরা চ্যানেলাইজ করেছি থ্রু স্যাটায়ার অ্যান্ড কমেডি জনারে। দর্শকদেরকে জানিয়ে রাখবো 2018 সালের ওই সিনেমাটাই কিন্তু দাদাকে এনে দিয়েছিল বেস্ট ডেবিউ ডিরেক্টরের অ্যাওয়ার্ড। একটা কথা কিন্তু স্পষ্ট, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। এবং এই যে বললেন শুনতে যতটা ভালো লাগলো, কিন্তু তার পিছনের যে গল্পটা সেটা খুবই দুঃখের, আবারও দুঃখ। তার একটাই কারণ, আমার প্রথম যে শর্ট ফিল্ম সেটা করার ইন্সপিরেশন যেমন আমাকে দিয়েছিল আমার লেখার থেকে কিছুটা উঠে এসেছিলো, এবং লেখাটা পড়ে যারা পড়েছিল তারা বলেছিল যে এর থেকে তো খুব ভালো সিনেমা বানানোই যায়। কিন্তু আমার স্কুলের বন্ধু, আমি নাম নেব না, এটা নাম নিলে খুব মানে একটা সমীচীন হবে না তো নাম নেওয়াটা, তো সে আমাকে যত না হেল্প করার চেষ্টা করেছে ততটাই এই প্রজেক্টটা যাতে না রিলিজ করে তার ব্যবস্থা, তার জন্য মেহনত করেছে, সে খুব ভালো করে মেহনত করেছে। এবং আমাকে হয়তো সে দেখছেও, এবং আমাকে এতটা মানে টপে তুলে দিয়ে তারপর যে মইটা কেড়ে নেওয়ার যে ব্যাপারটা, সেটাও খুব ভালো সুন্দর পাকাপাকিভাবে করেছিল, যেটা আমি বুঝতে পারিনি। বেশ ভালোই হয়েছে, মই কেড়ে নেওয়ার জন্যই তো লাইফে ব্যালেন্সটা এলো। সেটাই, একদমই তাই। তো একটা কথা যেটা আমি চাইবো যে আপনি আমাদের এই পডকাস্টের শেষের দিকে এসে রিভিল করুন, নেক্সট প্রজেক্ট কী পাচ্ছি আমরা? নেক্সট প্রজেক্ট জুন মাসে পাবেন, সমশিরোনামহীন, যেটা কিনা জুন যেহেতু প্রাইড মান্থ, তো সেই প্রাইড মান্থ উপলক্ষেই ওই ছবিটা করা। এবং এই উপলক্ষেই বলে রাখি যে এই যে জিরো বাজেট যারা কাজ করেছে তারা একটাও পয়সা নেয় না। আমাকে শুধুমাত্রই আমার যে ডিওপি বা এডিটর, তাও তো ডিওপি একজন SRFTI থেকে শিখছে, সে আমার কাজ করে দিয়েছে বলে সে বলেছে না দাদা আমি নেব না, কারণ আমি নিজেও ওখানে পড়াশোনাটা করছি, আপনার এখানে কাজটা করে আমি অন্তত বুঝতে পারবো যে আমি ঠিকঠাক যেতে পারছি কিনা বা ঠিকঠাক লাইনটা ধরতে পারছি কিনা। এডিটর বা সিনেমাটোগ্রাফার তাদেরকেই মোস্ট অফ অল আমাদের টাকাটা দিতে হয়, কিন্তু যারা ভলেন্টারি কাজ করেছে ছেলেমেয়েরা তারা একটাও পয়সা নেয়নি। এবার খুশি হয়ে যদি আমি আমার নায়ক বা নায়িকাকে যে দিলাম, বা অনেকটা রাত হয়ে গেছে মেয়েটা একা কী করে ফিরবে, একটা ফেয়ার দিয়ে দিলাম, সেটা ভলেন্টারিলি এসছে। বেশ, এখানে একটা কথা আমি একটু জিজ্ঞাসা করি আপনাকে, যেমন আপনি বললেন যে যারা কাজ করেছে তারা পেমেন্টস কেউ নেয়নি, কেউ তো নিজের পোর্টফোলিও বানানোর জন্য করেছে, বা কেউ চেয়েছে যে নিজের স্কিলটা আরও উন্নততর হোক বা গ্রো আপ করুক। এবার দেখুন, প্রতিটা গল্পের একটা নিজস্বতা থাকে, তার একটা ক্যারেক্টারের চাহিদা থাকে। যখন আপনি কোনো গল্পের জন্য ক্যারেক্টার ভাবেন তখন আপনি কি দেখেন? কি দেখি বলতে গেলে আমার গল্পের যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেই গল্পের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সেই গল্পটাকে ভিজুয়ালাইজ করি, যে সেই ক্যারেক্টার কিভাবে হাঁটবে চলবে, সেই ক্যারেক্টার কিভাবে কথা বলবে, সেইগুলো পুরোপুরি আপ টু মাই ভিজুয়ালাইজেশন, এবং সেটা এক্সিকিউশনে আমি জিনিসটাকে বলি। এবার কি কস্টিউমস পরবে, কি মেকআপ হবে, কি না হবে, সেগুলো অবশ্যই উইথ দ্য ফ্লো যখন কাজটা করি তখন বুঝে যাই, তার সঙ্গে সঙ্গে এগুলো হতে থাকে। এবং বলি যে যতটা ন্যাচারাল থাকা যায়, যতটা ন্যাচারাল জামা কাপড়, আমার তো হাইফাই দরকার নেই, গল্পের ওপরেই ফোকাসটা বেশি, সর্বদা গল্পের উপর ফোকাসটা বেশি, অত হাইফাই দরকার নেই। যদি থাকে তাহলেই পড়ে এসো। যেমন কর্মা বলে একটা ছবি করেছিলাম, সেখানে একটা ভিখারিনীর রোলের জন্য সেই মেয়েটাকে বোঝালাম তোমার পুরনো যদি সালোয়ার বা কিছু এমন কিছু থাকে যেটা পুরনো ছিঁড়ে গেছে, সেরকম কিছু আনতে পারো। ও লিটারালি কি করেছিল, ওর একটা পুরনো সালোয়ার ছিল, এটাকে এরকম করে ছিঁড়ে
মানে একদম যাতে ভিখারিনী লাগে, বোঝা যায় যে বোঝা যায়, সেই মাপে ও নিজের মেকআপ নিজে নিয়ে এসে নিজে করে আমাকে দেখে বলে যে দাদা ঠিক আছে, বললাম হ্যাঁ ঠিক আছে। এই অভিনয় থেকে একটা জিনিস আমার না, এটা আমাদের দর্শকদের প্রশ্ন, এবং এটা জেনুইন প্রশ্ন প্রতি দর্শকদের, তারা যদি আপনার প্রোডাকশানে এসে কেউ অভিনয় শিখতে চায় তারা কি যোগাযোগ করতে পারে? হ্যাঁ অবশ্যই, তারা আমাকে যোগাযোগ করতেই পারেন। আমার ফোন নাম্বার হলো 9830611489 এবং এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, তারা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন। আমার আদার্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস মানে বিক্রম প্রেজেন্স অফিসিয়াল পেজে গিয়েও যোগাযোগ করতে পারেন, অথবা আমার প্রোফাইল আছে বিক্রমদেব সেনগুপ্ত, তো তারা ওখানে গিয়েও মেসেজ করে জানতে পারেন। দাদার ফেসবুক পেজের ডিটেলস আর ওয়েবসাইটের ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা যারা অভিনয় শিখতে ইন্টারেস্টেড তারা অবশ্যই যোগাযোগ করো, দাদা তো ফোন নাম্বার বলেই দিলেন, কলও করে নিতে পারো। আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আপনি কিন্তু শুধু গল্প তৈরি করছেন না, কারণ আপনি বলেছিলেন যে আপনি একজন ভালো স্টোরি টেলার। আমি যখন জিজ্ঞাসা করেছি আপনাকে তখন আপনি এটা বলেছেন। তো স্টোরি টেলিং নয়, আমার তো মনে হয় আপনার গল্পগুলো একটা মানুষের জীবনে ইম্প্যাক্টও তৈরি করছে। এবং আমাদের এই পডকাস্টের মঞ্চে এসে এতক্ষণ সময় দিয়ে আমার এত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমারও এসে এখানে খুব ভালো লাগছে প্রতীকবাবু, যে আপনার সঙ্গে এই আলাপচারিতার মাধ্যমে মানুষ আমার ব্যাপারে জানবে, আমার এই কর্মযজ্ঞ যেটা আমি শুরু করেছি সেটার ব্যাপারে মানুষ আরও অবগত হবে, আরও মানুষ এগিয়ে আসবে এই কাজের জন্য, এবং আমি আশা করি আরও নতুন ট্যালেন্টদের আমি এই পডকাস্টের মাধ্যমে পৌঁছাতে পারবো, যাতে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং তাদের সঙ্গে পরবর্তীকালে আমি কাজ করতে পারি। তাহলে আমি আপনার এখানে এসে আবার পরবর্তী কোনো একটা পডকাস্টে এসে সেই সাফল্যের গল্পটা আমি শুনেই যাব। একদমই তাই। তো দর্শক বন্ধুরা, তোমরা যারা অ্যাক্টিং শিখতে চাইছো বা নিজেরা কোনো শর্ট ফিল্মে কাজ করতে চাইছো, তোমাদের শখ পোর্টফোলিও তৈরি করার বা কাজ করার, তোমরা কিন্তু প্রত্যেকে বিক্রমদার সাথে যোগাযোগ করতে পারো। অলরেডি বিক্রমদা তার নাম্বার শেয়ার করে দিয়েছেন। তো আজকের পডকাস্ট এতদূর পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো পডকাস্টে অন্য কারো স্টোরি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।